কুয়োর পাড়ে মিতার ভেজা গায়ের লেপ্টে থাকা ছেঁড়া শাড়িটা রফিকের বুকে এক তীব্র আকর্ষণের আগুন জ্বালিয়েছিল। মিতার জন্য একটি নতুন শাড়ি কেনার জন্য রফিক নিজের শরীরের রক্ত জল করে দিল, কিন্তু নিয়তির কি পরিহাস! সেই শাড়িটা যখন মিতার হাতে পৌঁছালো, তখন মিতার শরীর বরফের মতন ঠান্ডা। নদীর তীরে শান্ত, স্নিগ্ধ আর ছবির মতন সুন্দর গ্রাম মধুমতি। এই গ্রামের বুক চিরে বয়ে গেছে এক রূপলী নদী, যার ঘাটে সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামের মানুষের আনাগোনা লেগেই থাকতো। এই গ্রামের এক প্রান্তে এক চিলতে মাটির দেওয়ালে টিনের চালায় ছোট্ট একটি বাড়িতে থাকতো রফিক আর তার স্ত্রী মিতা। রফিক ছিল পেশায় একজন সাধারণ দিনমজুর। রোদে পুড়ে খাটুনি করা, চওড়া কাঁধ, মজবুত হাত আর শক্তপোক্ত শরীরের রফিকের মনে ছিল এক আকাশ সম্মান আর সরলতা। অন্যদিকে মিতা ছিল এই গ্রামেরই এক অতি সাধারণ অথচ আশ্চর্য রকমের সুন্দরী এক গৃহবধূ। মিতার টানা টানা কাজল কালো চোখ, এক মাথা ঘন কালো চুল আর তার স্নিগ্ধ গায়ের রং রফিকের প্রথম দেখাতেই এক গভীর মায়ার বাঁধনে বেঁধে ফেলেছিল। তাদের বিয়ের বয়স আজ প্রায় 8 বছর। বিয়ের প্রথম রাতের কথা রফিকের আজও খুব স্পষ্ট মনে পড়ে। সেই জীর্ণ হেরিকেনের আবছা আলোয় নতুন মাটির ঘরের বিছানায় যখন রফিক মিতার খুব কাছাকাছি বসেছিল, তখন মিতার চুলে হাত বুলিয়ে দিতে দিতে রফিক তার লাজুক রাঙা মুখের দিকে তাকিয়ে বলেছিল, নিতু, আমি তোমাকে আজ একখানা সাধারণ সুতির শাড়ি পরিয়ে এই ভাঙা ঘরে আনছি সত্যি, কিন্তু তুমি আমার ঘরের আসল লক্ষ্মী। আমার ওপর ভরসা রাখো। একদিন আমি তোমাকে নিজের টাকায় শহরের সবচেয়ে সুন্দর টকটকে লাল বেনারসি শাড়ি কিনে দেব। মিতা সেদিন লজ্জায় রফিকের চওড়া শক্ত বুকের ওপর নিজের মুখটা লুকিয়ে শুধু একটুখানি হেসেছিল। সেই প্রথম রাতে তাদের মধ্যে এক পবিত্র শারীরিক ও মানসিক আকর্ষণ তৈরি হয়েছিল, যেখানে কোনো উগ্রতা ছিল না, ছিল এক অপরকে পরম আদরে জড়িয়ে ধরার স্বর্গীয় অনুভূতি। রফিক মিতার সেই কচি নরম হাত দুটো নিজের খসখসে শক্ত মুঠোতে নিয়ে মনে মনে কসম খেয়েছিল যে সে তার এই জীবনের প্রথম স্বপ্নটা পূরণ করবেই। কিন্তু বাস্তব জীবন যে এতখানি কঠিন, নির্মম আর পাথরের মতন শক্ত হতে পারে, তা রফিক কখনো নিজেও অনুভূতি করতে পারেনি। দেখতে দেখতে সংসারের অভাব, অনটন আর প্রতিদিনের ক্ষুধার্ত লড়াইয়ে বেনারসি শাড়ির সুন্দর স্বপ্নটা ঘরের কোণের ধুলোর মতোই ঢাকা পড়ে গেল। রফিক প্রতিদিন ভোর হওয়ার আগেই বিছানা ছেড়ে উঠে পড়ত। পরনে একটা পুরনো লুঙ্গি আর কাঁধে একটা জীর্ণ গামছা ঝুলিয়ে কাস্তে আর কোদাল নিয়ে সে বেরিয়ে যেত গ্রামের বাজারে কাজের সন্ধানে। কোনোদিন কোনো গৃহস্থের জমিতে ধান কাটার কাজ যুক্ত, কোনোদিন আবার মাথায় মাটির ঝুড়ি তোলার কাজ মিলত, আবার কোনো কোনো দিন তীব্র রোদের মধ্যে সারাদিন বসে থাকা সত্ত্বেও খালি হাতেই বাড়ি ফিরতে হতো। রফিকের আয় ছিল খুবই সামান্য, যা দিয়ে দুবেলা দুমুঠো চাল কেনাই দায় হয়ে পড়ত। এর মাঝে তাদের সংসারের আলো করে এলো একটি সন্তান, তাদের ফুটফুটে ছেলে আকাশ। আকাশ যত বড় হতে লাগলো, সংসারের খরচও যেন তাদের ঘরের মতন হু হু করে বাড়তে লাগলো। তার পড়াশোনার খরচ, স্কুলের বই খাতা আর জামা কাপড়, দুবেলা পুষ্টিকর খাবার জোগাড় করতেই রফিকের পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছিল। কিন্তু মিতা ছিল এক অদ্ভুত চরিত্রের নারী। সে কোনো দিন কোনো কিছুর জন্য রফিকের কাছে এতটুকু অভিযোগ করেনি। সে শহরের কিছু বড় বড় বাড়ির মেয়েদের মতন দামি গয়না, ভালো খাবার বা নতুন দামি শাড়ির আবদার কোনোদিন রফিকের সামনে রাখেনি।
বছরের পর বছর সে একই পুরনো তালিমারা সুতির শাড়ি পরে পুরো ঘর সংসার সামলেছে। শীতের দিনে যখন উত্তর দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া বইত, তখন মিতা সেই পাতলা পুরনো শাড়িটাকেই নিজের গায়ের সাথে ভালো করে জড়িয়ে নিয়ে রান্নাঘরের উনুনে ফু দিয়ে কাঠ জ্বালাতো। রফিক যখন হাড় ভাঙা খাটুনির শেষে সন্ধ্যাবেলা কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, তখন মিতাকে দেখে তার বুকের ভেতরটা এক অজানা তীব্র যন্ত্রণায় মোচড় দিয়ে উঠত। সে স্পষ্ট দেখতে পেত মিতার সেই বিয়ের সময়ের চঞ্চলা রূপটা ধীরে ধীরে সংসারের জাতাকলে পিষে কেমন যেন স্নাগ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু মিতার মুখের সেই মিষ্টি মায়াবী হাসিটা তখনও একই রকম ছিল। সে রফিকের সমস্ত ক্লান্তি এক লহমায় দূর করার জন্য এক ঘটি ঠান্ডা জল এগিয়ে দিয়ে বলতো, অনেক খাটনি হয়েছে আজ, হাত মুখ ধুয়ে নাও, দুটো মুড়ি মেখে দিই, খাও। রফিক মিতার দিকে তাকিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলতো আর মনে মনে নিজের ভাগ্যকে দোষ দিত। রফিকের মনে হতো একজন স্বামী হিসেবে সে মিতাকে কিছুই দিতে পারেনি। মিতা যখন গ্রামের অন্য মেয়েদের ভালো শাড়ি পরে উৎসব পার্বণে যেতে দেখত, সে তখন ঘরের কোণে জানালার আড়ালে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে থাকত। রফিক একবার মিতাকে জিজ্ঞেস করেছিল, মিতু, তোমার কি ঈদ বা পুজোয় নতুন শাড়ি পরতে ইচ্ছে করে না? মিতা তখন রফিকের চোখের দিকে তাকিয়ে তার হাতটা জড়িয়ে ধরে বলেছিল, আমার নতুন শাড়ির চেয়েও তোমার সুস্থ থাকাটা অনেক বড় রফিক। তুমি ভালো থাকলেই আমার সব শখ পূরণ হয়ে যায়। মিতার এই নিঃস্বার্থ ভালোবাসা রফিককে আরো বেশি অপরাধী করে তুলতো। সে বুঝতে পারছিল না কিভাবে সে এই অভাবের সংসার থেকে কিছুটা টাকা বাঁচিয়ে মিতার সেই বহু পুরনো স্বপ্নটা পূরণ করবে। দিনগুলো এভাবেই এক একটা কঠিন পরীক্ষার মতো কেটে যাচ্ছিল, আর রফিকের বুকের ভেতর জমানো স্বপ্নটা এক নীরব হাহাকার হয়ে প্রতি রাতে তাকে জাগিয়ে রাখত। সেদিন ছিল একটা গুমোট গরমের চৈত্র মাসের বিকেল। সকাল থেকে বাতাসের যেন কোনো সাড়া শব্দ ছিল না। পুরো প্রকৃতি যেন এক অদ্ভুত স্তব্ধতায় জমেছিল। রফিক সেদিন মাঠের কাজ একটু তাড়াতাড়ি শেষ করে বিকেলের দিকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কপালে জমে থাকা ঘামটা কাঁধের জীর্ণ গামছা দিয়ে মুছতে মুছতে সে যখন নিজের ভাঙা উঠোনে পা দিল, তখন এক অদ্ভুত সুন্দর দৃশ্য তার চোখে পড়ল। সে দেখল মিতা কুয়োর পাড়ে দাঁড়িয়ে কেবল স্নান শেষ করে তার ভিজে লম্বা চুলগুলো পিঠের ওপর মেলে দিয়ে একটা দড়িতে ভিজে কাপড় মেলছে। বিকেলের মরা রোদের সোনাঝুরি আলো যখন মিতার ভিজে গায়ের ওপর এসে পড়ছিল, তখন পাতলা সুতির শাড়িটা তার পিঠের চামড়ার সাথে লেপ্টে ছিল। রফিকের চোখে মিতার এই চিরপরিচিত রূপটা এক মুহূর্তের জন্য এক তীব্র মায়া, গভীর ভালোবাসা আর এক আদিম আকর্ষণের টান তৈরি করলো। সে সমস্ত ক্লান্তি ভুলে ধীরে ধীরে পায়ে মিতার দিকে এগিয়ে একেবারে কাছাকাছি গিয়ে দাঁড়ালো। রফিকের গায়ের ছায়া মিতার ওপর পড়তেই মিতা চমকে উঠে ঘুরে দাঁড়ালো। তার ভেজা মুখের ওপর লেগে থাকা জলের ফোঁটাগুলো রোদে চকচক করে উঠল। মিতা লাজুক হেসে বলল, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? হাত মুখ ধুয়ে নাও, আমি জল এনে দিচ্ছি। কিন্তু রফিক কোনো কথা বলল না। তার নজর তখন আটকে গিয়েছিল মিতার শাড়ির আঁচল আর কোমরের দিকে, একটা বড় অংশের ওপর। মিতার প্রিয় এবং একমাত্র বাইরে পরার মতন ভালো শাড়িটা আজ রোদের আড়ালে পরিষ্কার দেখা যাচ্ছে। সেটা অনেক জায়গা ক্ষয়ে গিয়ে সুতো বের হয়ে এসেছে এবং বেশ কয়েকটা জায়গায় বড় বড় ছিঁড়ে গেছে। মিতা নিজেই একটু সুতো দিয়ে সেই ছেঁড়া জায়গাগুলোতে কোনো মতে সেলাই করে পড়ে আছে, যাতে বাইরে থেকে সহজে বোঝা না যায়। তবুও সেই সেলাই করা ছেঁড়া শাড়িটা আড়াল থেকে মিতার শরীরের দারিদ্র্য আর ত্যাগের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। রফিকের বুকটা এক নিমেষে এক চরম অপরাধ বোধ আর তীব্র কষ্টে মোচড় দিয়ে উঠল। সে কোনো কিছু না ভেবেই মিতার সেই নরম ভেজা হাতটা খপ করে নিজের শক্ত খসখসে হাতের মুঠোয় ধরে ফেলল।
মিতা থমথম খেয়ে চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কি হলো তোমার? দিন দুপুরে এভাবে উঠোনে হাত ধরলে কেন? আকাশ যদি ঘর থেকে বের হয়ে আসে বা পাড়ার কেউ যদি দেখে ফেলে, তবে কি হবে? ছাড়ো। রফিক মিতার হাতটা ছাড়ল না, বরং আরো একটু শক্ত করে চেপে ধরে মিতার কাজল কালো চোখের দিকে তাকিয়ে খুব নিচু অপরাধী গলায় বলল, মিতু, তুমি এই ছেঁড়া তালিমারা শাড়িটা পইরা আছো কেন? আমারে তো কোনোদিন বলো নাই যে তোমার ভালো শাড়িটা এইভাবে ছিঁড়া কুটি কুটি হইয়া গেছে। আমি কেমন স্বামী রে মিতু, যে নিজের স্ত্রীর একটা ভালো কাপড়ের জোগাড় করতে পারি না? মিতা রফিকের চোখের সেই তীব্র কষ্ট আর অনুশোচনা দেখে নিজের লাজুক ভাবটা ভুলে গেল। সে পরম মমতায় অন্য হাতটা দিয়ে রফিকের শক্ত গালে হাত বুলিয়ে দিল। তার হাতের সেই শীতল ছোঁয়া রফিকের বুকের ভেতরে আগুনটাকে যেন এক মুহূর্তে শান্তি করে দিল। মিতা একটুখানি মিষ্টি হেসে বলল, তোর পাগল, এই সামান্য বিষয় নিয়ে কেউ এমন করে? ঘরের ভেতরেই তো থাকি সারাদিন, আমারে দেখতে আবার কে আসছে? আর এই মাসে আকাশের স্কুলের মাইনেটা বাকি আছিল, সেইটা আগে দাও। আমার শাড়ি তো আরো কয়েক বছর চলবে, তুমি এত চিন্তা করো না তো। মিতা খুব সহজেই হাসি মুখে কথাটা বলে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে ঘরের দিকে চলে গেল বটে, কিন্তু রফিকের মনে হলো কেউ যেন তার কলিজার ভেতরে একটা জ্বলন্ত তলোয়ার এফার ওফার করে দিল। সে রাতে ঘরে হেরিকেন নিভে যাওয়ার পরও রফিক বিছানায় শুয়ে শুয়ে শুধু ছটফট করতে লাগলো। তার চোখে এক ফোঁটা ঘুমও আসছিল না। মিতা যখন রান্নার ঘর থেকে কাজ শেষ করে এসে তার পাশে শুয়েছিল, রফিক তীব্র এক ব্যাকুলতায় মিতাকে খুব শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। মিতার শরীরের সেই চিরপরিচিত ব্যাকুল ফুলের মতন সুবাস তার নাকে আসছিল। মিতা রফিকের বুকের ওম পেয়ে তার কাঁধে মাথা রাখল। রফিক অন্ধকারের মধ্যেই মিতার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে মনে মনে এক কঠিন ও ইস্পাত দৃঢ় সিদ্ধান্ত নিল। সে নিজেকে বলল, অনেক হয়েছে, আর না। যেভাবেই হোক এবার মিতুর জন্য একটা সুন্দর নতুন শাড়ি আমারে কিনতেই হবে। বিয়ের রাতে সেই বড় বেনারসির স্বপ্ন পূরণ করতে যদি সময়ও লাগে, অন্তত তার এই ছেঁড়া শাড়িটা বদলে দেওয়ার ক্ষমতা তো আমার থাকা উচিত। পরদিন সকাল থেকেই রফিক নিজের প্রতিদিনের রুটিন এক্কেবারে বদলে ফেলল। সে আর শুধু মাঠের একটা কাজের ওপর ভরসা করে বসে থাকলো না। দিনের বেলা কড়া রোদের মধ্যে জমিতে লাঙল দেওয়া বা ধান কাটার কাজ শেষ করার পর সে সন্ধ্যায় বিশ্রাম না নিয়ে সোজা চলে যেতে লাগলো 5 মাইল দূরের গঞ্জের বড় হাটে। সেখানে গিয়ে সে আর্তদারাদের চাল আর ডালের বস্তা মাথায় তোলায় কুলি বা মাল বহনের অতিরিক্ত পরিশ্রমের কাজ শুরু করলো। শরীর যখন অতিরিক্ত খাটুনির ফলে ক্লান্তিতে ভেঙে পড়তে চাইতো, চোখ দুটো যখন ঘুমে বুঝে আসতে চাইতো, তখন রফিকের চোখের সামনে ভেসে উঠত বিকেলের রোদে দেখা মিতার সেই সেলাই করা ছেঁড়া শাড়ির আঁচলটা। রফিক নিজের খরচের হাত একেবারে বন্ধ করে দিল। সে নিজের জন্য একটা নতুন গামছা কেনারও দরকার ছিল, তাও কিনল না। বাজারে গিয়ে বন্ধুদের সাথে যে একটু চা নাস্তা বা বিড়ি খেত, তাও সে একেবারে বন্ধ করে দিল। প্রতিদিন কাজ শেষে যে সামান্য বাড়তি টাকা সে উপার্জন করত, তা সে বাড়ির পেছনে একটা মাটির দেওয়ালের গর্তে লুকিয়ে রাখা মাটির ভাঁড়ের ভেতর জমা করতে লাগলো। মিতা মাঝে মাঝে রফিকের এই অতিরিক্ত খাটুনি আর জীর্ণ চেহারা দেখে খুব চিন্তিত হয়ে বলতো, তুমি ইদানিং এত খাটছ কেন বলো তো? শরীরটা তো একেবারে শুকাইয়া কাঠ হইয়া যাইতাছে, ঠিক মতো খাওয়া দাওয়াও করো না। রফিক শুধু ক্লান্ত মুখে একটা মায়াবী হাসি হেসে বলল, আকাশের একটা ভালো ভবিষ্যৎ বানাতে হবে তুমি তো, তার পড়াশোনার খরচ বাড়ছে, তাই একটু খাটছি। তুমি চিন্তা কইরো না, আমার শরীর ঠিক আছে।
দেখতে দেখতে এভাবেই আরো কয়েকটা মাসের কঠিন ও যন্ত্রণাদায়ক মাস কেটে গেল। রফিকের শান্ত পোক্ত শরীরটা অতিরিক্ত খাটনি আর অনিয়মের ফলে আগের চেয়ে অনেক রোগাজীর্ণ আর কালো হয়ে গিয়েছিল। তার চোখের নিচে কালচে ছোপ পড়েছিল, কিন্তু তার মনের ভেতরের জোর আর মিতাকে দেওয়া সেই না বলা প্রতিশ্রুতি ছিল এক্কেবারে অটুট। প্রতি রাতে যখন মিতা আর আকাশ গভীর ঘুমে তলিয়ে যেত, রফিক তখন খুব সাবধানে বিছানা থেকে উঠত। সে পা টিপে টিপে ঘরের কোণে গিয়ে সেই মাটির দেওয়ালের আড়াল থেকে মাটির ভাঁড়টা বের করত এবং চাঁদের আবছা আলোয় জমানো টাকাগুলো একে একে গুনত। 1 টাকা, 2 টাকা, 5 টাকা করে জমতে থাকা এক একটা নোট গোজার সময় রফিকের মনে হতো সে যেন মিতার সেই ক্ষয়ের ছেঁড়া শাড়িটাতে একটা একটা সুতো রক্ত জল করা খাটুনি দিয়ে জোড়া লাগাচ্ছে। অবশেষে দীর্ঘ 4 মাস পর এলো সেই পরম কাঙ্ক্ষিত দিন। মাটির ভাঁড়টা টাকা দিয়ে এক্কেবারে ভর্তি হয়ে গিয়েছিল। রফিক সেদিন গঞ্জের বড় হাট থেকে তার পুরো সপ্তাহের মজুরি পাওয়ার পর নিজের জমানো সমস্ত টাকা একসাথে নিয়ে পরনে একমাত্র ভালো ধুতি পাঞ্জাবিটা পরে শহরের এক মস্ত বড় কাপড়ের দোকানে গিয়ে হাজির হলো। শহরের সেই বড় দোকানে যখন রফিক পা দিল, তখন চারপাশে ঝলমলে আলো আর দামি দামি সিল্ক ও বেনারসি শাড়িগুলো দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। বড় বড় বাবুরা তাদের স্ত্রী নিয়ে এসেছে, হাজার হাজার টাকার কেনাকাটা করছেন। রফিকের জীর্ণ চেহারা আর পায়ের ধুলোমাখা চটি দেখে দোকানের কর্মচারীরা প্রথমে তাকে খুব একটা পাত্তা দিতে চায়নি। তারা ভেবেছিল কোনো ভিখারি বা সাধারণ চাষা ভুল করে দোকানে ঢুকে পড়েছে। কিন্তু রফিকের যখন বুক ফুলিয়ে তার কোমরের গোজা থেকে গামছায় বাঁধা সেই জমানো টাকার মস্ত তাড়াটা বের করে কাউন্টারের ওপর রাখলো, তখন দোকানদারদের মুখের ভাব এক মুহূর্তে বদলে গেল। রফিক দোকানদারের চোখের দিকে তাকিয়ে খুব গর্বের সাথে বলল, বাবু, আমারে এই দোকানের সবচেয়ে সুন্দর টকটকে লাল রঙের একখান রেশমি শাড়ি দেখান। আমার স্ত্রীর জন্য নেব। শাড়িটা যেন এমন হয় যা দেখলে মনে হয় কোনো রানীর গায়ের কাপড়। দোকানদার রফিকের চোখে সেই গভীর ভালোবাসা আর জেদ দেখে এক পরম আদরে আলমারি থেকে একখান চমৎকার গাঢ় লাল রেশমি শাড়ি বের করে টেবিলের ওপর মেলল। শাড়িটা জমিন জুড়ে সোনালি সুতোর নিখুঁত কাজ করা ছিল, যা দেখতে একদম সেই বেনারসি শাড়ির মতোই লাগছিল যা রফিক বিয়ের রাতে মিতাকে দেবে বলেছিল। রফিক পরম শ্রদ্ধায় ও কাঁপা কাঁপা হাতে সেই লাল শাড়িটা ওপর নিজের শক্ত খসখসে আঙুলগুলো বুলালো। শাড়িটার মসৃণ রেশমি ছোঁয়ায় রফিকের হাতের শক্ত চামড়া এক অদ্ভুত প্রশান্তির আর পরম তৃপ্তি এনে দিল। তার মনে হলো এতদিনের সমস্ত ক্লান্তি, রাতের পর রাত জেগে বস্তা টানার সমস্ত পিঠের ব্যথা এই এক মুহূর্তের ছোঁয়ায় উধাও হয়ে গেছে। সে মনে মনে ভাবল, মিতা যখন তার এই ভিজে লম্বা চুলগুলো পিঠের ওপর মেলে দিয়ে কপালে একটা লাল টিপ পরে এই শাড়িটা গায়ে জড়াবে, তখন তাকে ঠিক সেই 8 বছরে আগে নতুন বউয়ের মতোই অপরূপা আর মায়াবী লাগবে। রফিক অত্যন্ত যত্ন সহকারে শাড়িটা একটা সুন্দর প্যাকেটে ভরে দিতে বলল এবং দোকানদারের হাতে তার জমানো কষ্টের টাকাগুলো তুলে দিল। বুক ভরা আকাশ সমান আনন্দ আর একরাশ তৃপ্তি আর চোখের কোণে জমে থাকা এক ফোঁটা সুখের জল নিয়ে রফিক গঞ্জের রাস্তা দিয়ে নিজের গ্রামের দিকে হাঁটতে লাগলো। আজ তার পায়ে কোনো ক্লান্তি ছিল না, মনে ছিল এক অদ্ভুত বিজয়ের উল্লাস। সে মনে মনে ভাবছিল বাড়ি গিয়ে সে মিতাকে একদম চমকে দেবে। মিতা যখন রান্নাঘরে ব্যস্ত থাকবে, সে পেছন থেকে গিয়ে শাড়িটা মিতার হাতে তুলে দেবে। তারপর মিতার হাত দুটো শক্ত করে ধরে বলবে, এই নাও মিতু, তোমার সেই বিয়ের রাতের বেনারসির শাড়ি। এবার তোমার ওই ছেঁড়া
সেলাই করা শাড়িটা চিরতরে কুয়োর পাড়ে ফেলে দাও। রফিক যখন নিজের গ্রামের মেঠো রাস্তায় পা দিল, তখন সূর্য পশ্চিম আকাশে প্রায় ঢলে পড়েছে। এক মিষ্টি লালচে সোনার আলোয় পুরো মধুমতি গ্রাম যেন কোনো এক উৎসবের সাজে সেজে উঠেছে। রফিক নিজের বাড়ির যত কাছাকাছি আসছিল, তার বুকের ধুকপুকানি ততই বেড়ে যাচ্ছিল। সে আর তর সইতে পারছিল না। মিতার মুখে সেই অনাবিল আনন্দের হাসি দেখার জন্য রফিক নিজের হাঁটার গতি আরও বাড়িয়ে দিল। প্রায় দৌড়তে লাগলো সে। রফিক যখন নিজের বাড়ির ঠিক মোড়টায় এসে দাঁড়ালো, তখন তার আনন্দের অতিশয্যে কাঁপতে থাকা পা দুটো আচমকাই মাটির সাথে লেপ্টে গেল। তার হাতের সেই নতুন লাল শাড়ির প্যাকেটটা সে বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরল। সে দূর থেকে দেখল তার সেই ছোট চেনা উঠোনটায় গ্রামের অনেক মানুষ দলা পাকিয়ে থমথমে মুখে দাঁড়িয়ে আছে। চারদিকে থেকে একটা চাপা কান্নার রোলে মধুমতি নদীর বাতাস যেন ভারী হয়ে উঠছে। রফিকের বুকের ভেতরটা এক অজানা তীব্র আশঙ্কায় ছ্যাদ করে উঠল। খড়ের চালের ওপর বসা একটা কাক এক নাগাড়ে ডেকে উঠতে রফিকের মাথাটা কেমন যেন শূন্য হয়ে গেল। সে ভিড় ঠেলে উঠোনের ভেতরে ঢোকার চেষ্টা করলো। পাড়ার মানুষ রফিককে দেখে এক অলৌকিক নিস্তবতায় পথ ছেড়ে দিল। গ্রামের মোড়ল ইসমাইল কাকা রফিককে দেখে ধীর পায়ে এগিয়ে এলেন এবং রফিকের কাঁধে একটা শক্ত হাত রেখে খুব ভারী ভাঙা গলায় বললেন, রফিক, তুমি এতক্ষণ কোথায় ছিলে বাবা? তোমার সোনার সংসারে যে এক বড় বজ্রপাত হয়ে গেছে। তুমি নিজেকে শক্ত করো রফিক। রফিক ইসমাইল কাকার কোনো উত্তর দিল না। তার হাতটা এক ঝটকায় ঝেড়ে ফেলে দিয়ে সে এক উন্মাদের মতন ঘরের ভেতরে ঢুকে ছুটে গেল। ঘরের দরজার সামনে আসতেই রফিক দেখল পাড়ার মহিলারা আর মায়েরা মেঝেতে বসে আঁচলে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছেন। আর ঘরের ঠিক মাঝখানে খাটের ওপর একটা সাদা চাদরে পুরোপুরি চাপা দিয়ে শুয়ে রাখা আছে একটা নিথর সারাহীন দেহ। রফিকের হাতের সেই সাধের শাড়ির প্যাকেটটা এক মুহূর্তে তার অবশ আঙুল গলে মাটির মেঝেতে পড়ে গেল। সে ধীর পায়ে যেন কোনো এক ঘোরের মধ্যে খাটের দিকে এগিয়ে গেল। কাঁপা কাঁপা হাতে যখন সে মুখের ওপর থাকা চাদরটা সরালো, সে দেখল তার মৃত্যু চোখ বুঝে এক অনন্ত শান্তিতে শুয়ে আছে। কিন্তু তার সেই চেনা বুকে আর কোনো স্পন্দন নেই, কোনো ওম নেই। রফিক মিতার গালে হাত দিল, কিন্তু সেই গাল ছিল বরফের মতন শীতল। পাড়ার এক প্রবীণ মহিলা কাঁদতে কাঁদতে রফিককে বলল, দুপুরের দিকে মিতা কুয়ো থেকে জল তুলতে গিয়েছিল রফিক। হঠাৎ করেই কেমন যেন বুকটা চেপে ধরে মাটির মেঝেতে বসে পড়ল। আমরা যখন ছুটে আসলাম, তখন তার মুখ দিয়ে শুধু তোমার আর আকাশের নাম বের হচ্ছিল। ডাক্তার ডাকার সময়টুকুও সে আমাদের দিল না। এক নিমেষেই মিতা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। রফিক কোনো চিৎকার করল না, কোনো কান্না জুড়ল না। সে এক জীবন্ত পাথরের মতন মিতার মুখের পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়ল না, যেন তার চোখের সমস্ত জল এক মুহূর্তে শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে এক দৃষ্টি তাকিয়ে রইল মিতার সেই নিথর মুখটার দিকে। মিতার পরনে তখনও সেই পুরনো হয়ে যাওয়া তালিমারা সুতির ছেঁড়া শাড়িটা জড়িয়েছিল, যা রফিক আজই নিজের হাতে চিরতরে বদলে দিতে চেয়েছিল। রফিক ধীর পায়ে মাটির মেঝেতে বসে পড়ল। সে সেখান থেকে সেই নতুন রেশমি লাল শাড়ির প্যাকেটটা তুলে হাতে নিল। প্যাকেটটা ছিঁড়ে সে যখন শাড়িটা বের করলো, তখন সেই সোনালি সুতোর কাজ করা টকটকে লাল শাড়িটা ঘরের আবছা আলোয় চকমক করে উঠল। রফিক পরম মমতায় অত্যন্ত ধীর হাতে সেই নতুন লাল শাড়িটা মিতার সেই নিথর বরফ শীতল দেহের ওপর মেলে দিল।
টকটকে লাল রেশমি শাড়ির আঁচলটা যখন মিতার ফ্যাকাশে নিষ্প্রাণ মুখের পাশে এসে পড়ল, তখন রফিকের ভেতরের সমস্ত বাঁধ এক নিমেষে ভেঙে চূর্ণ হয়ে গেল। সে মিতার দুই পায়ের ওপর নিজের মাথাটা গুজে দিয়ে হাহা করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। তার সেই বুক ভাঙা আর্ত চিৎকারের ঘরের ভেতরে বাতাসও যেন এক গভীর শোকে থমকে দাঁড়ালো। রফিক মিতার সেই বরফ শীতল হাত দুটো নিজের মুখের কাছে নিয়ে এসে উন্মাদের মতন কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মিতু, একবার চোখ খোলো মিতু, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। তুমি না সবসময় একটা লাল শাড়ি পরতে চেয়েছিলে, এই দেখো শহরের সবচেয়ে বড় দোকান থেকে কত সুন্দর লাল রেশমি শাড়ি এনেছি তোমার জন্য। আমি আর 4 মাস বাজারে চা খাইনি, নিজের জন্য একটা নতুন জামাও কিনিনি, দিন রাত মাথায় করে বস্তা টানছি শুধু এই শাড়িটার জন্য। তুমি এই শাড়িটা একটাবার নিজের গায়ে জড়াও না মিতু, একবার আমার দিকে তাকাও, একবার কথা বলো। কিন্তু মিতা আর কোনোদিন চোখ মেলবে না। তার সেই ঠোঁটের কোণে আর কোনোদিন রফিকের সমস্ত ক্লান্তি মুছে দেওয়ার চেনা মিষ্টি হাসিটা ফুটে উঠবে না। রফিকের তখন বারবার মনে পড়ছিল মিতার বলা সেই পুরনো প্রতিটা কথা। কতবার রফিক যখন কাজ থেকে ফিরে মিতাকে একটা ভালো শাড়ি কিনে দেওয়ার আফসোস করত, মিতা পরম আদরে রফিককে বুকে নিয়ে মাথা রেখে বলতো, আমার কোনো নতুন দামি শাড়ির দরকার নেই রফিক, তুমি সুস্থ শরীরে আমার পাশে থাকলেই আমার সব শখ পূরণ হয়ে যায়। তোমার এই ছেঁড়া গামছা আর কষ্টের চেয়ে আমার এই পুরনো শাড়ি অনেক ভালো। মিতা সবসময় রফিকের সুখটাই চেয়েছিল। নিজের কোনো শখের কথা সে কোনোদিন প্রকাশ করতে দেয়নি, যাতে রফিকের মনে কোনো কষ্ট না হয়। রফিক মিতার সেই লাল শাড়ি পরা নিথর দেহের পাশে বসে রইল সারা রাত। ঘরের কোনো কোণে হেরিকেনের তেল ফুরিয়ে কখন যে নিভে গিয়েছিল আলোটি, তা কারো হুঁশ ছিল না। উঠোনে গ্রামের মানুষ মিতার শেষ সৎকারের জন্য বাঁশ কাটছিল। কাফনের কাপড় রেডি করার তাড়াহুড়ো তোড়জোড় চলছিল। রফিক শুধু এক দৃষ্টিতে মিতার সেই লাল শাড়ি পরা দেহের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল এই পৃথিবীর সমস্ত ধন সম্পদ, সমস্ত টাকা পয়সা আজ এক মুহূর্তে তার কাছে মূল্যহীন আর অর্থহীন হয়ে গেছে। সে আজ এক চরম সত্য বুঝতে পারল যে সে মিতাকে ভালো রাখার জন্য, তাকে একটুখানি খুশি করার জন্য একটা সঠিক সময়ের অপেক্ষা করছিল। সে ভেবেছিল যেদিন তার কাছে অনেক টাকা হবে, যেদিন তাদের সংসারের সমস্ত অভাব মিটবে, সেদিন সে মিতাকে রাজার হালে খুশি করবে। কিন্তু নিয়তি তাকে সেই সুযোগ দিল না। সময় কারোর জন্য থেমে থাকে না। মানুষের জীবন এতটাই ক্ষণস্থায়ী আর অনিশ্চিত যে পরের মুহূর্তে কি ঘটবে তা কেউ বলতে পারে না। রফিক নিজের বুক চাপড়ে বলতে লাগলো, আমি কেন আরো আগে এই শাড়িটা আনলাম না? কেন আমি একটা সঠিক দিনের অপেক্ষা করতে লাগলাম? আজ আমার কাছে শাড়ি আছে, টাকা আছে, কিন্তু সেই শাড়ি যার গায়ে জড়াবো, আমার সেই মিতু আর এই দুনিয়ায় নেই। পরদিন সকালে মধুমতি নদীর শ্মশান ঘাটে মিতার শেষ সৎকার সম্পন্ন হলো। আগুনের লেলিহান শিখায় মিতার নশ্বর দেহটা যখন ছাই হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছিল, রফিক তখন নদীর পাড়ে একলা স্তব্ধ হয়ে বসেছিল। তার এক হাতে ছিল মিতার সেই পুরনো শাড়ির একটা ছেঁড়া সুতোর টুকরো, যা সে নিজের বুক পকেটে হৃদয়ের সবচেয়ে কাছাকাছি যত্ন করে রেখে দিয়েছিল। মিতার চিতার আগুনের দিকে তাকিয়ে রফিক আজ জীবনের সবচেয়ে বড় এবং নির্মম সত্যটা বুঝতে পারল। সে বুঝল, ভালোবাসার মানুষকে খুশি করার জন্য বা তাকে নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য কোনো বড় আয়োজন বা তথাপিকত সঠিক সময়ের অপেক্ষা করতে নেই। যা করার তা আজই করতে হয়, এই মুহূর্তেই করতে হয়। কারণ কালকের দিনটা আমাদের জীবনে নাও আসতে পারে। আমরা প্রায়ই ভাবি ভবিষ্যতে অনেক টাকা হলে প্রিয়জনকে সুখী করব,
কিন্তু সেই ভবিষ্যৎ আসার আগেই হয়তো প্রিয় মানুষটাই জীবন থেকে হারিয়ে যায়। রফিক মিতার স্মৃতি বুকে নিয়ে বাকি জীবন তাদের একমাত্র সন্তান আকাশের জন্য বেঁচে থাকার এক কঠিন শপথ নিল। সে আর কোনোদিন সঠিক সময়ের অপেক্ষা করবে না, বরং প্রতিটা মুহূর্তকে ভালোবাসায় ভরিয়ে রাখবে। মিতা সশরীরে চলে গেলেও রফিকের মনের ক্যানভাসে সে চিরকাল লাল বেনারসি পরা এক জীবন্ত রানীর মতোই অমর হয়ে রইল। বন্ধুরা, রফিক আর মিতার এই বুক ভাঙা এবং শিক্ষণীয় প্রেমের কাহিনী আপনাদের কেমন লাগলো? রফিকের এই আফসোস কি আপনাদেরও চোখ ভিজিয়ে দিল? এই গল্পটি আমাদের শিখিয়ে যায় আমাদের চারপাশে যে প্রিয় মানুষরা আছে তাদের ছোট ছোট খুশিগুলোর জন্য কোনো বিশেষ দিনের অপেক্ষা করবেন না। আজই তাদের জড়িয়ে ধরুন। আজই বলুন যে আপনি তাদের কতটা ভালোবাসেন, কারণ সময় কিন্তু কোনোদিন কারোর জন্য থেমে থাকে না। আপনাদের মনের অনুভূতি অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। গল্পটি ভালো লাগলে ঝটপট একটি লাইক করে দিন এবং আপনাদের বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করুন। এমন আরও আবেগঘন, বাস্তবমুখী এবং হৃদয়স্পর্শীয় অডিও স্টোরি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী নতুন গল্প বানাতে অনেক বেশি অনুপ্রেরিত করে। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।